घोड़ा था घमंडी, पहुंचा सब्जी मंडी। सब्जी मंडी पर पड़ी थी बर्फ में लग गई ठंडी। दौड़ा 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 घोड़ा धूम उठा के दौड़ा। लकड़ी की काठी काठी पे घोड़ा, घोड़े की धूम पे जो मारा हथौड़ा। दौड़ा 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 घोड़ा धूम उठा के दौड़ा। घोड़ा अपना तगड़ा है, देखो कितनी चर्बी है। चढ़ता है मेहरोली में पर घोड़ा अपना अरबी है। घोड़ा अपना तगड़ा है, देखो कितनी चर्बी है। चढ़ता है मेहरोली में पर घोड़ा अपना अरबी है। पाँव छुड़ा के दौड़ा घोड़ा, धूम उठा के दौड़ा। लकड़ी की काठी काठी पे घोड़ा, घोड़े की धूम पे जो मारा हथौड़ा। दौड़ा 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 घोड़ा धूम उठा के दौड़ा। ला 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 ला। हम आपके लिए हमेशा नई कहानियां और नए गाने लेकर आते हैं। আসলে হাততালি দেওয়ার আগে একটা বিজ্ঞাপন শুরু হয়েছে, জোরে হাততালি দিন, ওটা আমাদের বলা নয়। এরপর চলে যাচ্ছি আরো একটি জনপ্রিয় গানের নৃত্য, অত্যন্ত পুরনো গান। আর দুটো গান নাচ হবে, দুটো নয় আড়াইটা হবে, মানে দুটো বড় আরেকজন নাচতে হবে ছোট, তারটাও ধরতে হবে। আড়াইটে গানের নাচে তারপরে নাটক শুরু হবে। চলে যাচ্ছি পরবর্তী নৃত্যে। চলে, লাইটটা বন্ধ করুন। सात भाई चंपा जागोरे जागोरे, घूम घूम ताके न घुमेरी घोड़े। একটি পারদ বনামি তোমার, আমি সকাল সন্ধ্যে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরি ঘোরে। একটি পারদ বনামি তোমার, আমি সকাল সন্ধ্যে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগরে। ও লক্ষ্মীরা ঘোড়া তোমার ঘুম থাকে না ঘুমেরি ঘোরে। একটি পারদ বনামি তোমার, আমি সকাল সন্ধ্যে দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগরে। ফিরে যাবো না যাবো না যাবো না রে। রাজবাড়ি সাত রানী মায়ের ঘরে, ফিরে যাবো না যাবো না যাবো না রে। ঘরে খোঁজা ছাড়া পথে যাবো ছাড়া, রাজা কুমার আসে না ঘোড়ায় চড়ে। সাত ভাই চম্পা ঘোরে। একটি পারদ বনামি
ছাত্রীদের শেষ নৃত্য। আর নৃত্য না বলে বলা ভালো নৃত্যাভিনয়। একটা ছোট্ট শিশু তার মায়ের কাছে নানা রকম প্রশ্ন অন্তরা চৌধুরীর গাওয়া গান নৃত্য পরিবেশন করছে আমাদের ছাত্রীরা। চলে লাইটটা বন্ধ করো ভাই। অসাধারণ করে, সত্যি ভীষণ ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে। আমাদের শেষ নৃত্য মঞ্চে ডেকে নেব একজন ছাত্রকে। ছাত্রদের গ্রুপ তো পেলাম না, আমি জানিয়ে রাখি আমাদের লাইভ টেলিকাস্ট মাঝখানে একটু পোস্টপোন হয়েছিল, তাই পূর্ব বাঁকুড়া জুনিয়র বেসিক স্কুলের পেজে সবটা পাবেন না। আমার ফেসবুক দিগন্ত বান্না পার্সোনাল যে প্রোফাইলটা রয়েছে ওই প্রোফাইল দিয়ে চলে গেলে আপনারা সমস্ত অনুষ্ঠানটা পেয়ে যাবেন। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের এক ছাত্রকে। এবারে গ্রুপ ডান্স ছাত্রদের পেলাম না, আমি তাকে নাড়ু বলে ডাকি, তার ভালো নাম হচ্ছে রোহন গোড়াই। গত বছর মেয়ে সেজে নেচেছিল, তো এবারে ছেলে সেজেই নাচবে। তো রোহন, প্লিজ কাম অন দ্য স্টেজ। চলো। Shri Ganesha Deva Shri Ganesha
হয়েছে নাড়ু, একে ধরে নিজের হাঁপিয়ে গেছে। আচ্ছা, আমি মঞ্চে ডেকে নেবো আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয় সত্য বিশ্বনাথ সামন্ত মহাশয়, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ওয়ার্ডে তিনি প্রথম থেকেই রয়েছেন। তার কাছ থেকে কিছু কথা শুনবো এবং তার সাথে সাথে মঞ্চ মানে আমাদের ডায়াস রেডি করার জন্য আমি উৎসব কমিটি যারা রয়েছেন একটু আপনারা আমাদের যে নাটকের যে ডায়াস সেটা একটু রেডি করে ফেলুন। আমাদের সমস্ত কিছু প্রস্তুত, সভাপতি মহাশয়ের বক্তব্যের পরেই নাটকে চলে যাব। নমস্কার। উপস্থিত অভিভাবক অভিভাবক, স্কুলের যে সমস্ত ভিসি কমিটির সদস্যগণ, শিক্ষক শিক্ষিকারা, গ্রামবাসীগণ, সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই কম্পাউন্ডে দুইটি বিদ্যালয় আছে, একটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, একটি আছে বাকুল্লা উচ্চতর বিদ্যালয়। এই বিদ্যালয়ের আগের অনুষ্ঠান সবসময় একসঙ্গে হতো, সরস্বতী পূজা বা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। সেটা এখন বিশেষ কারণে হোক বা ছাত্র সংখ্যা বৃদ্ধির কারণে হোক আলাদা আলাদাভাবে হচ্ছে। আমাদের এই সব অনুষ্ঠানে যারা কৃতিত্ব অর্জন করেছিলেন সেই স্কুলের সদ্য পঙ্কেশ পট্টনায়ক মহাশয় এবং বিশ্বভূষণ ভক্ত মহাশয় আপনারা সবাই জানেন এবং শুনেছেন। বর্তমানে অনেক শিক্ষক পরিবর্তনের ফলে এখন আলাদা আলাদাভাবে হচ্ছে। এই বিদ্যালয়ের চিরদিনই বিশেষ করে বুনিয়াদী বিদ্যালয়ের সাংস্কৃতিক দিকটা সব থেকে উন্নত, হাই স্কুলেও উন্নত ছিল। বর্তমানে এখন ইন্টারনেটের যুগ, বিভিন্ন রকম পর্যায়ে চলে যাচ্ছে, সেরকম রবীন্দ্রনাথ রবীন্দ্রগীতি আর নেই। সেই যাই হোক, যুগোপযোগী তো সবাইকে মানতে হবে। এবং এই বিদ্যালয়ের যারা এই সমস্ত খরচারা রবীন্দ্রবাবু বলে দিয়েছেন, আমার ভান্ডার আছে তত সবাকার ঘরে, আপনারা আগামী দিনে সাহায্য সহযোগিতা করব। আমিও আর বিশেষ কিছু বলবো না, তবে যে কথা বললে না হয়, এই বিদ্যালয়ের যিনি সবসময় সচেষ্ট ছিলেন তিনিও শ্রদ্ধেয় বিনোদ বিহারী মাঝি মহাশয়। তার অকৃপণ প্রচেষ্টা নিঃস্বার্থভাবে দুইটি বিদ্যালয় গড়ে তুলেছিলেন। সেই জন্য বিদ্যালয়ে আমাদের বা গ্রামে শিক্ষার হার সাক্ষরতার সময়ে শতকরা 90% কাছাকাছি ছিল। সেই জন্য আমাদের পাঁশকুড়া ব্লকের মধ্যে একটা অন্যতম গ্রাম হিসাবে বিবেচিত। তাই আমি শিক্ষকদের বলবো বা অভিভাবকদের বলবো, আপনারা সেই ধারণা সহযোগিতা করুন। আর একটা বলবো, আজকের যে শুভ দিন, এই শুভ দিনে সব থেকে দেশপ্রেমিক যিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, তার একটা কথাই যে নিঃস্বার্থতাই ভগবান। তিনি অকৃপণভাবে দেশ সেবা করে গেছেন, তার কথা আজকে আমাকে স্মরণ রাখতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। দুইটি বিদ্যালয়কে আমি আমার প্রণাম জানিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি করতে চাই না, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিদ্যালয়ে শিক্ষকদের, বিদ্যালয়কে ভালোবাসুন, শিক্ষকদের সহযোগিতা করুন, আপনাদের যেন সব ফুল কুসুমিত হয়, প্রস্ফুটিত হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ স্যারকে। স্যার একটু দাঁড়িয়ে যান। স্যার আপনার হাত দিয়ে 3টি পুরস্কার আমরা তুলে নেব। চতুর্থ শ্রেণী থেকে উত্তীর্ণ, তাই তো? আচ্ছা, তৃতীয় শ্রেণী থেকে চতুর্থে উত্তীর্ণ হয়েছে প্রথম সোহিনী মালাকার, দ্বিতীয় অনিমেষ পান্না, তৃতীয় আশিস দোবে। আমি 3 জনকে মঞ্চে ডেকে নিচ্ছি। আর প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে প্রথম রূপম ঘোষ, দ্বিতীয় সূচনা সামন্ত, তৃতীয় অর্ণব সামন্ত। এই কয়েকজনকে আমরা প্রতীকী হিসেবে পুরস্কার তুলে দিচ্ছি। বাকিদের পুরস্কার আমরা স্কুলে দিয়ে দেবো, কারণ পুরস্কার বিতরণের জন্য এতটা অনুষ্ঠান করা যাবে না। আগামীকালই দেওয়া হবে স্কুলে, আগামীকাল স্কুলে বাকিদের পুরস্কৃত করা হবে। সামনে এসো। আমরা প্রতীকী পুরস্কার, কয়েকটি পুরস্কার আমরা তুলে দিচ্ছি, বাকি পুরস্কার আগামীকাল বিদ্যালয়ে দেওয়া হবে। তাই যারা পুরস্কার পাচ্ছ, আগামীকাল তোমরা সবাই স্কুলে আসবে। সবাই একটু জোরে হাততালি দিন এদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, দিয়ে দিন। প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ ওদেরকেও দিয়ে দিন। রূপম ঘোষ, আর কে ছিল জানেন? রূপম ঘোষ, সূচনা সামন্ত, অর্ণব সামন্ত। ছোটদের জন্য জোরে হাততালি সবাই। বিদ্যালয়ের সাধারণ দক্ষতার জন্য এদেরকে পুরস্কৃত করা হলো। বাকি সমস্ত পুরস্কার আগামীকাল তুলে দেওয়া হবে। আমি প্রধান শিক্ষক মহাশয়কে আমি মাইক তুলে দিচ্ছি। আমাদের অনুষ্ঠানের
সবচেয়ে আকর্ষণীয় নাটক একটু রয়েছে। আমি তার আগেই আশুতোষ বাবু আমাদের যিনি রূপসজ্জা দিয়েছেন তাকে আমি এই মঞ্চে আহ্বান করছি, চলে আসুন। আর আমাদের নৃত্য প্রশিক্ষিকা যিনি রয়েছেন আপনি আমাদের স্টেজে চলে আসুন, এবং সমস্ত ভিসি কমিটির সদস্য যেনারা রয়েছেন আপনারা সবাই উপরে চলে আসুন, আমাদের এই মঞ্চে চলে আসুন। আমরা তাদেরকে একটু সংবর্ধনা জ্ঞাপন করব, না দিলে আমরা যেন তাদের কাছে অকৃতজ্ঞ থেকে যাব। হ্যাঁ, আমরা কৃতজ্ঞতা জানাতে চাই, আপনারা একটু আসুন। আমরা আমাদের নৃত্য প্রশিক্ষিকা সুমিতা মান্না মহাশয়া উনি আছেন আমাদের, প্রায় 1 মাস ধরে উনি আমাদের এই ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন। সেই প্রশিক্ষণ তিনি যে দিয়েছেন এতদিন, তাকে আমরা একটু সংবর্ধনা জ্ঞাপন করব। এবং সাথে সাথে রয়েছেন আমাদের এই রূপসজ্জা যিনি রয়েছেন আশুতোষ বাবু, আশুতোষ মানা মহাশয়, তাকেও আমরা সংবর্ধনা দেব। সংবর্ধনা দিচ্ছেন আমাদের ভিসি কমিটির পক্ষ থেকে। প্রথমে আশুতোষ বাবুকে আপনি চলে আসুন। কমলকান্ত মণ্ডল মহাশয়, অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনি আমাদেরকে বারে বারে সহযোগিতা করবেন, আমাদের কথা ভাববেন। সাথে সাথে আমাদের সুমিতা মান্না মহাশয়াকে আমরা গ্রহণ করে নিচ্ছি, নৃত্যের কোচ উনি ছিলেন, ওনাকে আমরা শ্রদ্ধা জানাই এবং ওনাকে আমরা সংবর্ধনা দিচ্ছি। এখন আমাদের প্রাক্তন সহকারী শিক্ষক শীতলবাবু উনি কয়েকটা কথা বলবেন বলছেন, ওনার বক্তব্য একটু শুনুন। নমস্কার। প্রথমে জানাই আমার এই মঞ্চে সভাপতি, শ্রদ্ধেয় সভাপতি এবং অন্যান্য উপবিষ্ট অতিথিবৃন্দ, আর গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাবৃন্দ এবং ডোনারবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে, যদি আমার বিদ্যালয় নয় এখন তবু বলবো আমার বিদ্যালয়, তো দুই পক্ষ থেকে আমি জানাই যথাযোগ্য স্থানে আমার বিনম্র প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন। আমি একটা কথা বলতে যাচ্ছি, আজকের এই অনুষ্ঠান এটা নদীর জলধারার মতো বয়ে আসছে, প্রায় 50 বছরের মতো। ভালো জিনিস, সবই ঠিক আছে, তবে আমি অভিভাবকবৃন্দকে আমি একটা কথা অনুরোধ করব, আপনারা যেন ওই ছেলে মেয়ে বা ভাইপো ভাইজি বা নাতি নাতনি এদের পড়াশোনার দিকটা একটু যেন লক্ষ্য রাখেন। কারণ আপনারা জানেন যে সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কিন্তু ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপযুক্ত হওয়াটাই শেষ কথা নয়, পড়াশোনাটাও কিন্তু তার সঙ্গে সমান তালে চালিয়ে যেতে হবে। আপনারা খালি একটু লক্ষ্য রাখবেন, এইটুকু বলে আমি অনুরোধ করছি, মানে জ্ঞান দিই না আপনাদেরকে, অনুরোধ করছি আপনারা ওই বাচ্চাদের পড়াশোনার দিকে একটা লক্ষ্য রাখবেন। সবটা স্কুলের উপরে ভরসা করবেন না, কারণ বাড়িতে তো থাকে তারা 18 ঘন্টা, স্কুলে থাকে 6 ঘন্টা। এই কথাটা বলে পুনরায় সবাইকে যথাযোগ্য স্থানে আমি বিনম্র প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আর এই বিদ্যালয়ের উন্নতি কামনা করে এবং খাঁচার সঙ্গে সঙ্গে পাখির উন্নয়নের কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ শীতলবাবুকে। আমরা পেয়েছি মঞ্চে যাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান করা সম্ভব হয় না। ভিসি কমিটি তো থাকেই, পাশাপাশি আমাদের উৎসব কমিটি, কিছু সহযোগী মানুষ থাকেন এই গ্রামের, যারা আমাদেরকে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করার জন্য সামনে থেকে সহযোগিতা করেন। তাই বিদ্যালয়ের পক্ষ থেকে আমি কৃষ্ণবাবুকে, কৃষ্ণদা যেহেতু ভিসি কমিটির সভাপতি, সবাইকেই সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। তবে সবাই একটু আসুন, কৃষ্ণদার হাতেই তুলে দেওয়া হবে, তবে সবাই মিলে থাকবেন।
সবাই মিলে একটু জোরে হাততালি কমিটির সদস্যদের জন্য। এদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা অনুষ্ঠান করতে পারতাম না, কোনো বছরই পারতাম না। 2014 সাল থেকে এরকম বড় মাপের অনুষ্ঠান হচ্ছে, তার আগেও অনুষ্ঠান এখানে হতো। তো এইভাবে এরকম বড়ভাবে আধুনিকভাবে 2014 সাল থেকে হচ্ছে। এরা কিন্তু আমাদের সাথে প্রত্যেক বছর বিভিন্নভাবে সহযোগিতা করেন, তাই আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করলাম। নাটক শুরুর আগে কয়েকটি কথা। আচ্ছা, স্টেজটা একটু খালি করে দিতে হবে স্যার। কৃষ্ণদা একটু টেবিলটা সরিয়ে নেন, স্টেজটা ক্লিয়ার করে দিন। আর যদি ছাঁটা থাকে একটু ছাঁটিয়ে দিতে পারে, স্টেজটা একটু খারাপ লাগছে। নাটক শুরুর আগে কয়েকটি কথা। মঞ্চের পাশে যারা রয়েছেন বা রয়েছো, আপনাদের এবং তোমাদের অনুরোধ করছি পাশ থেকে চলে গিয়ে সামনে যেতে হবে। কারণ কথাবার্তা যদি বলা প্রয়োজন হয় তাহলে অনুষ্ঠান ক্যাম্পাসটা ছাড়িয়ে বলাটাই ভালো। সেই কথা আমাদের কানে ঢুকলে পরে আমাদের অনুষ্ঠান চালাতে সমস্যা হচ্ছে। তাই মঞ্চের পাশে যারা অবাঞ্ছিত কথা বলছো, যেটা আমাদের অনুষ্ঠানের প্রয়োজনে লাগছে না, তাদেরকে অনুরোধ করছি তোমরা সামনে চলে যাও। দ্বিতীয়ত, নাটক চলাকালীন আপনারা ধৈর্য ধরে বসবেন নাটক যতক্ষণ না শেষ হয়, এবং আমার বিশ্বাস নাটক আপনাদের ভালো লাগবে। ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করে এই নাটক তুলেছে, এবং আমি প্রথম থেকেই বলি পূর্ব বাকুলদা গ্রামে ভক্তির চর্চা রয়েছে। তাই আমরা চেষ্টা করি প্রত্যেক বছর যে মূল নাটকটি হয় সেটি ভক্তিমূলক রাখার জন্য। তাই সেই ভক্তিমূলক গীতি নাটক আমরা মঞ্চস্থ করব। সাইডে যারা কথা বলছো, আমি কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্ট করলাম, তারপরও ভাই আমি তো মাইকে বললাম যে এখান থেকে চলে যাও, তোমরা কেন কথা বলছো মঞ্চের সামনে? আমি উৎসব কমিটির কয়েকজনকে বলছি একটু মঞ্চের সামনে আসুন তো, পাশে আসুন তো। মঞ্চের পাশে এইভাবে কথা বলে অনুষ্ঠান চালাবো কি করে? মঞ্চের পাশটা একটু পরিষ্কার করুন। আচ্ছা, আচ্ছা, লাইভ টেলিকাস্ট আমি কি আমার ফোনটা দিয়ে চালাবে? চার্জ কতটা আছে? অনেক চার্জ আছে। আছে তো? ওটা দিয়ে চালাবে। এখন প্রয়োজনে ডোন্ট ডিস্টার্ব মুডটা করো, ডোন্ট ডিস্টার্ব মুড যদি থাকে, যদি ফোন এসে যায় তাহলে তোমার লাইভ টেলিকাস্ট কেটে যেতে পারে। কাটবেনি। আপনি শুরু করুন নাটক। আপনাদের কাহিনী জানেন, এই কাহিনী আমরা প্রত্যেকেই জানি। জয়দীপ পদ্মাবতীর কাহিনী কে না জানে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে জয়দীপ পদ্মাবতী কাহিনী শুধুমাত্র নিছক একটি ভক্তিমূলক কাহিনী নয়? এই কাহিনী আমাদের সমাজের কাছে, প্রত্যেকটি মানুষের কাছে একটি বিশেষ বার্তা। ভক্তকবি জয়দেব তিনি অমর পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, তার পাণ্ডিত্য ছিল আকাশ ছোঁয়া। কিন্তু সেই ভক্তকবি জয়দেবের মনে অহংকার ছিল। কি অহংকার? তিনি নারীর গুণ স্বীকার করতেন না। তিনি কখনো নারীর কাছে কার্যত মাথা নত করতে চাইতেন না। ভক্তকে ভগবানের পা ধরতে হয়। তিনি ভেবেছিলেন তার জীবনের সমস্ত কিছুর জন্য পদ্মাবতী ভূমিকা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি পদ্মাবতীর সামনে সেভাবে কোনোদিনও স্বীকার করেননি যে তিনি পদ্মাবতীর জন্যই এতটা এগোতে পেরেছেন। কিন্তু সেই কবি জয়দেবের দর্প চূর্ণ করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি ছদ্মবেশে এসে গীত গোবিন্দমের শেষ শ্লোক সমাপ্ত করেছিলেন এবং অহংকারী জয়দেবকে শিক্ষা দিয়ে গেছিলেন যে পুরুষ একা কোনোদিনও এই সমাজে তার প্রতিভার বিকাশ ঘটাতে পারে না যতক্ষণ না নারী বা প্রকৃতির কাছে সে মাথা নত করছে। আমাদের আজকের কাহিনী কৃষ্ণদাসী পদ্মা। ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রিত নিবেদিত প্রাণ পদ্মাবতী অমর ত্যাগ তিতিক্ষার জোরে ভক্তকবি জয়দেবের কবি হিসেবে উত্তরণ। এই কাহিনী আমরা প্রত্যেকেই জানি। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা এই সমস্ত কাহিনী ভুলতে বসেছে। বাড়িতে আজকাল দাদু ঠাকুমারা রামায়ণ মহাভারত পাঠ করেন না, ফলে আমরা শিক্ষক শিক্ষিকারা কার্যত দায়িত্ব নিয়েছি, চেষ্টা করছি হারিয়ে যাওয়া সংস্কৃতি, হারিয়ে যাওয়া ভক্তি সেগুলো আবার ফিরিয়ে আনতে। আর সেই প্রয়াস থেকেই আজকের আমাদের নিবেদন কৃষ্ণদাসী পদ্মা মঞ্চস্থ হতে চলেছে। পরিবেশনায় পূর্ব বাকুলদা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। লাইটটা কাট করবে।
জ্বালনি জ্বালনি এটাতে জ্বালনি এতে লাগবে না এটা সব নিয়ে নেবো কোন এসছে ফোন ডিস্টার্ব করনি কিছু অসুবিধা নেই ওয়াইফাই আছে ফ্লাইট করতে রেডি চলো Hey,
জানার কথা আছে। কি কথা মা? তুমি জয়দেব গোস্বামীকে চেনো? কবি জয়দেব, বাংলার কে না জানে তার কথা। তার কোমল কান্তির মাতুরিতে বঙ্গ হৃদয়ে প্লাবন এসেছে। যদি হরি শরণে সরসং মন, যদি বিলাস কলাস কুতূহল। চুপ করো, এখনো সময় আছে, এই মুহূর্তে ত্যাগ করো। তার আগে তুমি একবার জয়দেবের কাছে চলো মা, তোমার মনের সব শান্তি দূর হয়ে যাবে। অজয়, কোথায় আছা? এই যে বন্ধু, তুমি এখানে? কি হয়েছে সোমু? কলিঙ্গরাজে দুটো দিতে মা, মহারাজ আজই অজয়ের বিবাহ স্থির করতে চান। দুধকে তুমি ফিরিয়ে দাও সময়, এই বিবাহ হবে না। অজয়, তোমার স্পর্ধা দিন দিন সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। দুধকে ফিরিয়ে দেবার আগে তোমার স্মরণ রাখা উচিত যে কলিঙ্গরাজের সম্মান আছে, তিনি মহাকুরে। গৌরণ্য প্রথা আমি মানি না পিতা। অজয় বন্ধু, মনে রেখো তোমার পিতামহ বল্লাল সেনা প্রথা সৃষ্টি করে গেছেন, তাই তো আমি প্রথম পিতামহের অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করব। অজয়, সংযত হয়ে কথা বলো। দ্বিতীয়বার আমার পিতার বিরুদ্ধে কটূক্তি করলে বাংলার সিংহাসনের দাবি তোমাকে চিরদিনের মতো ত্যাগ করতে হবে। সিংহাসনের প্রতি মোহ আমার নেই পিতা, এই মুহূর্তে আমি সে দাবি ত্যাগ করলাম। বাংলা মায়ের দাবি তেমন আমি ত্যাগ করবো না পিতা। দেশের জন্য আমি হাসতে হাসতে প্রাণ বিসর্জন দেব, কিন্তু দেশের স্বার্থ বলে ধর্মের দাসত্ব করতে পারবো। যাস না বাবা, কথা শোন। অজয়, অজয়। অজয়কে ভুল বুঝবেন না মহারাজ, আপনি কলিঙ্গদূতকে অপেক্ষা করতে বলুন। এ বিবাহে আমি অজয়কে না, আমার চপক্ষের কাছে আমি কিছুতেই নথি স্বীকার করতে পারবো না। প্রয়োজন হলে আমি তাকে ত্যাগ করবো। শুধু ত্যাগ, হত্যা করতে পারবে না। আমি জয়দেবের ষড়যন্ত্র বৈষ্ণবদের সঙ্গে মিশে অজয় রেস্টুরেন্ট গেছে, আর বিলম্ব নয় লক্ষণ। তুমি এই মুহূর্তে জয়দেবকে কারারুদ্ধ করো। জল কমল সিংহ, গুরুদেবের আদেশ পালন করো। পৃথিবী তোলপাড় করে ঝড় উঠেছে, মেয়েটা অনেকক্ষণ হলো বেরিয়েছে। দয়াময়ী, দয়াময়ী। কি গো, তুমি আমার পাগলের মতো করছো কেন? করবো না জয়, করবো না। সে কখন মেয়েটা শ্যাম সুন্দরের মন্দিরে পুজো দিতে গেছে, এখনো তো ফিরল না। কোনো বিপদ আপদ হয়নি তো? দুর্গা, দুর্গা, তুমি সবসময় অমন কথা বলো কেন? তুমি কিচ্ছু ভেবো না, পুজো হয়ে গেলে পদ্মা ঠিক ফিরে আসবে। আসবে তো দয়া, আসবে তো? আসবে না। কি জমিদার মশাই? পদ্মাবতীকে আমার চাই। জমিদার মশাই? না না না, বাগান বাড়িতে তুলবো না, কোনো অসম্মান করবো না। সে শ্যাম সুন্দরের সেবা দাসী হয়ে সারা জীবন আমার রাজমন্দিরেই থাকবে। জমিদার মশাই, দয়া করুন, একবার ভেবে দেখুন। জমিদার সুকমল কান্তি রায় একটা কথা দুবার বলে না। এ কি হলো? দয়া, দয়াময়ী, চুপ করে আছো কেন? কিছু বলো। কথাটি মুখে আসছে না পণ্ডিত। আমাদের প্রাণের পথটাকে সত্যি যদি দেখতে না পাই। মা, এ কি? এই যে পদ্মার কণ্ঠ। আমি কি কাকা মুখ তুলেছি? মা, পদ্মা, পদ্মা, মা এসেছিস, মা এসেছিস। তবে যে জমিদার মশাই বললেন তার থেকে ফাঁকি দেবে পালিয়েছি। মা সে কি, এখনই যে জমিদার মশাই আসবে, কি হবে পণ্ডিত? চিন্তা করো না দয়া, আমরা পদ্মাকে নিয়ে অন্য গ্রামে চলে যাব, যেখানে জমিদার সুকমল কান্তি রায় নেই সেখানে। সেখানে কি আমার মুখ কেমন করে দেখবে বাবা? আমাকে যে যেতে হবে। এ কি বলছিস মা? কোথায় যাবি তুই? তার কাছে? সে যে আমাকে ডাক দিয়েছে। কে বলবা? কে ডাক দিয়েছে? জয়দেব, জয়দেব। আপনি এসেছেন বাবা? আসবো না মা, সে যে আমাকে দৈববাণী করে এখানে আসতে বলি। নিশ্চয় মন্দিরের সেই বালক। বালক নয় মা, বালক নয়, সেই আমার শ্যাম সুন্দর। শ্যাম সুন্দর? মা, মা তুমি শুনতে পাচ্ছ? শ্যাম সুন্দর আমাকে দেখা। দাদা, আমি কেন্দ্র মিলিয়ে যাব, জয়দেবের সেবা করবো। ঠাকুর, ঠাকুর, কেড়েই যদি নেবে তবে এ ভিক্ষে তুমি আমায় কেন দিয়েছিলে ঠাকুর? কাঁদছো কেন মা? ঠাকুর যা করেন ভালোর জন্যই করেন। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার ঠাকুরের উপযুক্ত হতে পারি। বাবা, বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি। দাও দয়াময়ী, আমার পদ্মাকে তুমি মনের মতো করে সাজিয়ে দাও। আয় মা, তোকে মনের মতো করে সাজিয়ে দি। আমায় কি দিয়ে সাজাবি মা? আমি
মৌসুমী আমায় কি দিয়ে সাজাবি মায়ামি হব না তো ভিকবাসিনী পেয়েছি সুযোগ হবে যোগাযোগ সে যুগে হব মা যোগিনী আমি সে যুগে হব মা যোগিনী আমি হব না তো ভিকবাসিনী আমি হব না তো ভিকবাসিনী আমি হব না তো ভিকবাসিনী জান্না জান্না পদ্মা কোথায় পদ্মা? মন্দিরে তো সে নেই। ভেবেছে বাইকেলকে রাখবে। বলো কোথায় পদ্মাবতী? চলে গেছে। কোথায় গেছে? জানছে কোন দিকে গেছে? বলো পদ্মাবতী কোথায় গেছে? তাহলে তোমাদের থাকবে না। পদ্মাবতীকে যখন পেলাম না তখন তোমাদের আমি বসতে দেব না। শান্তি এ সংসার দুঃখের আঘাত। ঠাকুর আবার তুমি এখানে এসে চোখের জল ফেলছো? বন্ধু পিতৃশোক সব শক্তি আছে হরিয়া, মনে হয় মিথ্যা সব ধন মান জীবন যৌবন নিশার ছলনা। আসল কথা বলে তো বাধ্য। সত্যই তো বিষয় নয় বিষে। পুরো ঠাকুর ছেলে আমার সবসময় ভাবের ধরেই আছে। আমার ছেলেকে সংসারের কথা বলাও পাপ, কিন্তু আমি কেন কাঞ্চন থাকি না বলেও তো উপায় নেই। তাও তো বাবা এখানে একটা ছোট্ট করে স্বাক্ষর করে দাও তো। বিশেষ স্বাক্ষর? এসব কি? তোমার জমি জমা বাড়ি ঘরের বন্ধকি দলিল। দাদা মারা যাওয়ার সময় আমার কাছ থেকে বিরাট টাকা ঋণ করেছিল। মুখে পোকা পড়বে, তোমার কুষ্ঠরোগ ব্যাধি হবে। বলি মরে গেলে তোমার পিন্ডি দেবে কে? আমার নিজের পিন্ডি আমি নিজে হাতেই জীবন কয়েদ করে রাখবে, তখন দেখবো কেমন। দাদা পুত্র পরিবার সকলেই পর, কি হবে সম্পদ লয়ে? না না, জাতি খুলল তাতে স্বেচ্ছাই দানিবতারে সর্বস্ব আমার। ব্রাহ্মণ, আমি রাজ সেনাপতি সমর সিংহ। হেতা কেন রাজপুরুষ? তোমাকে নবদ্বীপে নিয়ে যেতে মহারাজের আদেশে তুমি আমার বন্দী। আমার ছেলেকে নিয়ে যেতে আমি দেব না। জয়দেব, জয়দেব। আমাকে নয় খুড়িমা, আমাকে নয়, তাকে ডাকো, বলো হরে মুরারে মধুকৈটব হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রমাম জগদীশ রক্ষ।
আমি যে কার মোহন মুরলি শুনি কে বলি ভুলে যায় আমি যে কার ভুলে যায় আমি ও ভাই শোনো শোনো। আচ্ছা ভাই, তুমি জয়দেব গোস্বামীকে চেনো? ছেড়েছি। জয়দেব সে তো আমার বন্ধু। তোমার বন্ধু? আমাকে একবার তার কাছে নিয়ে যাবে? তার সঙ্গে দেখা করবার জন্য না আমি আমার উম্মাদের মধ্যে ছুটে এসেছি। আচ্ছা তুমি এত আত্মীয় হচ্ছে কেন? জয়দেব তোমার কে? সে আমার আত্মার আত্মীয়। চোখ বুঝলেই আমি তাকে দেখতে পাই, তাই নাকি? বলো তো তার কেমন রূপ? চন্দনে চর্চিত নীল কলেবর পীত বাসন বন মালে এলি চলন মানি কুণ্ডল মণ্ডিত গণ্ড যুগ মৃতশালী নীল কলেবর চন্দন চর্চিত পীত বাসবন মালা গলে কপলেতে টলমল দোলে মণি কুণ্ডল কপলেতে টলমল দোলে মণি কুণ্ডল নিত ওই মুখ শশী ঝালে চন্দন চর্চিত নীল কলেবর পীত বাসন বন মালে। কে কে এখানে কৃষ্ণ নাম উচ্চারণ করছে? কৃষ্ণ নাম করার অপরাধে তুমি আমার বন্দী। চলো তাড়াতাড়ি চলো। জয়দেবকে নিয়ে এসো। ওই কোথা বঙ্গেশ্বর রাজরূপেরই সার্থক করি এ দুটি নয়ন। বা চমৎকার বৈষ্ণব বিনা এই কৌশলে বুঝি দেশের লক্ষ লক্ষ প্রজাকে বশীভূত করে। আমি কেব মহারাজ? বশীভূত প্রজারা কৃষ্ণ গুণগানে কৃষ্ণ নাম। কারো ভয়ে আমি কৃষ্ণ নাম বন্ধ করবো না মহারাজ। বুঝতাম। যাও সমর সিংহ, এই কৃষ্ণ প্রেমী ভণ্ড জয়দেবকে কারাগারে নিয়ে যাও। সাবধান মহারাজ, অভিরঙ্গে তৃণাঙ্কুর স্পর্শ করলেও বাংলার রাজ শক্তিকে আমি ক্ষমা করবো না। তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো। আগুন নিয়ে খেলা করছেন তোমাদের রাজা। ছি যুবরাজ, যাও ফিরে যাও, কৃষ্ণের উপর বিশ্বাস রাখো, তিনি কখনো কাউকে নিরাশ করেন না। না কবি না, বাংলার 7 কোটি মানুষ সজল তোমার পারে চেয়ে আছে, তাদের বুকে ব্যথার পাহাড় চাপিয়ে দিও না। অনুমতি দাও, আমি অর্থ ধার। না না না, তা হয় না যুবরাজ, তা হয় না। আমি যে বৈষ্ণব, নিজের জীবনের ভয়ে অপরের প্রাণ হরণ করতে পারি না। চলো সেনাপতি। কবির পরিণতি দেখা রবিরাজ হলে যুবরাজ অজয় সেন আগামীকাল প্রত্যুষে বদ্ধভূমিতে যেতে পারে। ওই বদ্ধভূমিতেই প্রমাণ হয়ে যাবে পিতা কার শক্তি বেশি, আপনার স্বেচ্ছাচারিতার না আমার মানবিকতা। পদ্মাবতী কে? আমি তোমার সেই বালক বন্ধু জয়দেবকে সুলেমান খাঁ এই পথে বদ্ধভূমিতে বলি দিতে নিয়ে যাচ্ছি। যদি কবিকে রক্ষা করতে চাও তাহলে ওঠো। আমার কবিকে বলি দেবে? তাহলে আমি কি নিয়ে বাঁচবো? শ্যামসুন্দর, শ্যামসুন্দর তুমি রক্ষা করো। বন্ধ করুন, বন্ধ করুন এই কষাঘাত। কি জমিদার মশাই? জমিদার মশাই, তোমাকে পাওয়ার আশায় শরীরের সুকোমল কান্তি রায় আজ সেজেছে সুলেমান খাঁ। সুখ সম্ভব হারিয়েছি, ধর্ম বিসর্জন দিয়েছি, এতদিনে যখন সন্ধান পেয়েছি তখন তোমার মুক্তি নেই।
বন্ধুশালার চাবি কোথায় গেল? কবি কবি সারা দিচ্ছি না কেন? আমি যে কত আশা নিয়ে তোমার কাছে ছুটে এসেছি, একটিবার কথা বলো কবি, একটিবার কথা বলো। ডাকো ডাকো পদ্মাবতী, শেষবারের মতো কবিকে তুমি ডেকে নাও। বন্ধুশালার চাবি নিয়ে আমি এখনই ফিরে আসছি। কবি কবির যে জ্ঞান নেই, কেমন করে আমি কবির জ্ঞান ফেরাই? কেমন করে আমি কবির জাগো জাগো মোহনপীতম আখি দুটি মেলে কেঁদে কেঁদে ডাকি প্রভু, দাও তুমি সারা দাও। আখি দুটি মেলে আখি দুটি মেলে কবি কবি কে? আমি পদ্মাবতী। পদ্মাবতীকে? তোমার জীবন মরণের সাথী। সাথী তো আমার কেউ নেই, এই বিশ্বে আমি একা। তাই তো বিশ্ববিধাতা তোমার কাছে আমাকে পাঠিয়েছেন। দাও কবি, তোমার চরণে আমাকে ঠাঁই দাও। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমি দাঁড়িয়ে কি করব আমি তোমাকে নিয়ে? দুজনে একসঙ্গে মরবো। আর লীলাময় যদি আমার মৃত্যু না দেন? তাহলে সেবায় সাধনায় তোমার গৃহ ভরিয়ে তুলবো। না 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 না, আমার জীবনে নারীর স্থান নেই। কেন? রূপের মোহে আমি ধরা দিতে চাই না। চুপ করো কবি, এই তুমি কি বলছো? নারীর কি শুধু রূপই আছে? সেবা সাধনা স্নেহ প্রেম কি দিতে পারে না নারী? প্রকৃতিকে বাদ দিয়ে পুরুষ কখনো সম্পূর্ণ হতে পারে না কবি, আর হয়নিও কোনোদিন। তুমি যে কৃষ্ণের সেবা করো, তার পাশে আছে রাধা, শিবের পাশে আছে শক্তি। না তবু আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। ভুল তোমার একদিন ভাঙবেই কবি, একদিন। আর কবে ভাঙবে পদ্মাবতী? ঘাতকের শানিত খড়গ উদ্যত হয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাকে জীবন দিতে হবে। না, জীবন তোমাকে দিতে হবে না কবি। আমি মহারানী, তোমাদের মুক্ত করে দিতে এসেছি। মুক্তি? মহারাজ কি তবে আমার মুক্তির আদেশ দিয়েছেন? না, মহারাজের আদেশ নয়, এই আদেশ স্বয়ং কৃষ্ণের। হ্যাঁ, শ্রীকৃষ্ণের আদেশ। পদ্মাবতীকে সঙ্গে নিয়ে তোমাকে শ্রীধাম পুরী যেতে হবে। তোমরা এসো, আমি তোমাদের যাত্রার আয়োজন করি। কবি, এবার আমাকে সঙ্গে নেবে তো? নেব পদ্মাবতী, আমার সহযাত্রিনী হয়ে তুমি শ্রীধাম পুরীতে যাবে। আমি ধন্য। পদ্মাবতী, ওগো সাথী, চির সাথী, ওগো সাথী, চির সাথী, যাব সেই পথে ভালোবেসে, যেথা মম জীবনের সব পথ গিয়ে প্রভুর শ্রীধামে মিশে। ওগো সাথী, চির সাথী, ওগো সাথী, চির সাথী। জগন্নাথ, কি ভাগ্য আমার, তাই আজ প্রভুর মিলিবে দর্শন। মন্দিরে প্রবেশ করিত তুমি বুঝি প্রভুর সেবক? খুলি দাও মন্দির দুয়ার, নয়ন সার্থক করি দেখি শ্রীবদন। না না, বর্তমানে প্রভু জগন্নাথ বিশ্রাম করছন্তু, দেখা মিলিব নাই। যা চালি যা। দয়া করো মতিমান, মন্দির দুয়ার থেকে দিও না ফিরাই মোরে। তুই যাও না তবে সরা। কবি, কবি, ছি পূজারী, ছি। আপনারা ব্রাহ্মণ কেন ভক্তকে আঘাত করেছেন? জানেন না ভক্তের আঘাত ভগবানের
জগন্নাথের শ্রীঅঙ্গ দিয়ে রক্ত ঝরে পড়ছে। বাবা, মা, মা মুখ কেন? মুখে ক্ষমা করে দিও মা, মুখে ক্ষমা করে দিও। পদ্মাবতী, পদ্মাবতী, তোমার ভক্তির দৃষ্টি কত স্বচ্ছ। আমি মূর্খ, তাই তোমাকে আমি এতদিন অবহেলা করেছি। কাছে এসে পদ্মা, প্রভুর শ্রীঅঙ্গের এই রক্ত দিয়ে আমি তোমার স্মৃতি রঞ্জিত করে দিলাম। আজ থেকে তুমি আমার সহযাত্রিনী নও, তুমি আমার সহধর্মিনী। সার্থক হলো জন্ম আমার তোমাকে জীবনে পেয়ে, সার্থক হলো জন্ম আমার তোমাকে জীবনে পেয়ে। মাঝে কৃষ্ণ প্রেমিক কবির প্রিয়ার, কৃষ্ণ প্রেমিক কবির প্রিয়ার শুভ দিন সবকে। ওগো সাথী চির সাথী, ওগো সাথী চির সাথী। কি সমর সিংহ, তুমি এখানে? যুবরাজ অজয় সেন তোমার সন্ধান না পেয়ে বিদ্রোহী হয়ে উঠেছেন। চলো কবি, বাংলায় ফিরে চলো। সমর সিংহ, কথা বলার সময় নেই কবি, তুমি শুধু সম্মতি দাও। যাবো সমর সিংহ, নিশ্চয়ই যাবো। তুমি আমাকে বাঁচালে, তোমার উদারতার সীমা নেই। পদ্মাবতী, পদ্মাবতী, তুমি আমার কান্ডারি। সমর সিংহকে কথা দিয়ে আমি কি ভুল করলাম? তুমি কি ভুল করতে পারো? সামান্য একটা কবির জন্য দলে দলে বৈষ্ণবেরা বন্দিশালার দিকে ছুটে আসছে। সুলেমান খান, সপ্তাহ এগিয়ে চলো, দোষী নির্দোষ নির্বিশেষে বৈষ্ণবদের বন্দি করো। আর কত বন্দি করবেন পিতা? সারা বাংলাটাই আজ বন্দিশালায় উঠেছে। আনন্দ দেখাও, রাজত্ব এটা করলে অজয়ের মতো তোমাকে আমি ত্যাগ করবো। তবু কবিকে মুক্তি দিতে পারবেন না, তাই না রাজা লক্ষণ সেন? অজয় সেন, রাজাকে উপযুক্ত সম্মান দিয়ে কথা না বললে আমি তোমাকে হত্যা করবো। তাহলে আসুন পিতা, পিতা পুত্রের এই মহাসমরই হয়ে যাক বাংলার ভাগ্য নির্ধারক। যুবরাজ, যুবরাজ অস্ত্র সংবরণ করো, এই যুদ্ধ বন্ধ করতে তিনি আসছেন। সেনাপতি ভক্ত কবি জয়দেব আর দেবী পদ্মাবতী। পদ্মাবতী? পদ্মাবতীকে? কবির সহধর্মিনী। বেশ, তোমার কথা বিশ্বাস করেই আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখো সমর, কবিকে যদি ফিরে না পাই তাহলে বিদ্রোহের আগুন দ্বিগুণ থেকে চলে উঠবে। সে আগুন কেউ নিভাতে পারবে না, তুমিও না, তোমার মহারাজ। এ তুমি কি করলে সমর সিংহ? বিদ্রোহী যুবরাজকে এইভাবে যেতে দিলে? যাও, বন্দি করো। সমর সিংহকে বিশ্বাস করো না লক্ষণ, জয়দেব গোপনে মুক্তি দিয়েছে। না না মহারাজ, বিশ্বাস করুন, আমি নির্দোষ। বলুন, জয়দেবের সংবাদ আপনাকে কে দিয়েছে? আমি বলতে পারবো না মহারাজ। সমর সিংহকে বন্দি করে কারাগারে নিয়ে যাও। মহারাজ, সমর সিংহ, চলো সুলেমান খান, বাংলার পূর্ণচন্দ্রকে আজ কাল রাহু গ্রাস করেছে। অমানিসা ধীরে ধীরে সারা বাংলাকে ছেয়ে ফেলবে। সেই দুর্ভাগ্য দেখার চেয়ে কারাগার আমার কাছে অনেক সুখের মহারাজ, অনেক সুখের। কার্য সিদ্ধি নিরঞ্জনকে সেই শান্ত সমর সিংহ উৎপাদিত। এবার জয় দেব। গুরুদেবের আদেশে জয়দেবের জন্য উৎসবের কাছে ছুটে এসেছি। পদ্মাবতী নদীর ঘাটে জল আনতে গেছি। এই সুযোগ ক্ষণিক অস্ত্রাঘাতে আমি পথের ক্রমটা সরিয়ে দেব। পথশ্রমে কবি ক্লান্ত, নিদ্রার মধ্যে বারবার জল জল বলে উঠছে। নিশ্চয় কবির পিপাসা পেয়েছে। যাই, কবির জন্য জল নিয়ে আসি। পদ্মাবতী, তোমাকে যেতে হবে আমার সঙ্গে। আপনি? হ্যাঁ, আমি পদ্মাবতী।
ওই দেখো শানিত তরবারি দিয়ে তোমার কবিকে পৃথিবীর বুক থেকে আমি সরিয়ে দিয়েছি। এই বাচ্চাকে নিয়ে গিয়ে আমার রাজ মন্দিরে চিরদিনের মতো বন্দী করে রাখবো। সমস্ত সারা শরীরে যেন বিদ্যুৎ শিহরণ হয়ে গেল, হস্ত শিথিল হয়ে আসছে, প্রতি রমকূপে একে অসহ্য প্রদাহ। কবি কবি তোমার কি হলো কবি? ওগো শ্যাম সুন্দর, এ তুমি কি করলে? তোমার আদেশ আমি কবির সেবা করতে এসেছিলাম, আর সেই সেবা থেকে তুমি আমাকে বঞ্চিত করবে। পদ্মাবতী, একটু জল। এই না কবি, জল না, না না, আমি চাইনি কবি, আমি চাইনি। করুণাময়ের করুণায় আঘাত পক্ষে না লেগে আমার দক্ষিণ হস্তে লেগেছে। এও সেই লীলাময়ের পরীক্ষা। দুঃখ না এলে কি দুঃখ হারার ভগবানকে চেনা যায়? ওই শোনো কবি, মার বাঁশি সুরে আমাদের আওয়াজ যাচ্ছে। আমার ভয় নেই কবি, চলো চোখের জল আর বুকের ব্যথা নিয়ে আবার আমরা যাত্রা শুরু করি। ওগো সাথী, চির সাথী, যাব সেই পথে ভালোবেসে। আমার জয়দেব বউ নিয়ে ঘরে ফিরছে, আনন্দে কি আমার কম? এখন যে আমি কোনটা ছেড়ে কোনটা করবো? বলে দিচ্ছি মাসিমা, আমি বলে দিচ্ছি। শুনুন, প্রথমে পাড়ার এদের খবর দিন, তারপর বরণ বেলা সাজানোর ব্যবস্থা করুন, আর আমি গিয়ে কবিকে নিয়ে আসি। যুবরাজ, দেখি কবি তোমার দাদা দুর্বৃত্তদের হাতে পড়ে হারিয়েছে। জয়দেব বাবা আমার, তোর এমন ফুলের অঙ্গে কে আঘাত দিল বাবা? অলক্ষী অপে বউকে বরণ করে নিয়ে ঘরে যা। চুপ করবো গো, তুমি চুপ করো। বউটা প্রথমে বাড়িতে পা দিল, আজকে দিলে তোমাকে কিছু বলো না। বাছা দেবেন না মা, বাছা দেবেন না। দুর্ভাগ্য সারা জীবন আমার পেছন পেছন ছাড়ার মতো ঘুরছে। দেবতার সেবা করার ভাগ্য আমার হবে কেন? আমার মতো অলক্ষিত শান্ত ঘরে নয়, পথে। কোথায় যাচ্ছিস মা? কিন্তু শ্বশুরের দিকে এখান থেকে তাড়িয়ে দিল সাবধান করালি। এই কুলাঙ্গাকে আশ্রয় দিলে মহারাজ আমাদের ভিটে ছাড়া করে দেবে। আজ বেলায় ভালোই হয়েছে, কৃষ্ণ সব পথ রুদ্ধ করে দিয়ে আমাকে আরো আপন করে কাছে টেনে নিয়েছেন। আমার জন্য তোমাকে 7 পুরুষের বাড়ি ত্যাগ করতে হবে। আমরা তার জন্য নতুন বাড়ি তৈরি করে দেব। সমাজে কবি জায়গা হবে না। আমরা আবার নতুন সমাজ গড়ে তুলব দেবী। শাসনে শোষণে জরাজীর্ণ সমাজ ত্যাগ করে আমার মতো লক্ষ লক্ষ মানুষ যোগ দেবে সেই নতুন সমাজ। রাজা লক্ষণ সেনকে অপমান করে জয়দেব অজয় ফিরে নতুন সমাজ গড়ে তুলে। জয়দেবকে আমি জয়দেব নয় মহারাজ, আগে পদ্মাবতীর আকর্ষণী আর জয়দেবের কুটিরে এত জনসমাগম। আদেশ দিন মহারাজ, পদ্মাবতী চির নির্বাসনের ব্যবস্থা করে না। নির্বাসন নয় সেনাপতি, আমি পদ্মাবতীর হত্যার আদেশ দিলাম। উচ্চারণ করবেন না মহারাজ, উচ্চারণ করবেন না। মা পদ্মাবতী মূর্তিমতী ভগবতী, তার সঙ্গে শত্রুতা করলে বাংলার সিংহাসন পথে ধুলোয় মিশে যাবে। সুলেমানকে যেতে দাও রাজলক্ষ্মী। পারবো না মহারাজ, পারবো না। আমি যে ধর্মপত্নী, আপনার অধর্মের পথ মুক্ত করে দিতে আমি পারবো না। পথ কেমন করে মুক্ত করতে হয় তা আমি জানি রাজলক্ষ্মী। সুলেমান এবার তো নারীকে বন্দী কর। মহারাজ লক্ষণ সেন,
আমার মায়ের অঙ্গ স্পর্শ করলে আপনার মাথায় কিন্তু মাটিতে লুটিয়ে পড়বে। রাজত্বহীনী মহারানী আর কুলাঙ্গার অজয়কে বন্দী করো। সাবধান! আমাদের যাত্রাপথে যে বাধা সৃষ্টি করবে তার বুকের রক্তেই আমি বাংলার প্রাসাদ হইয়ে দেবো। আমার এই বিপদের কথা তুই কেমন করে জানলি বাবা? মায়ের বিপদের কথা কি সন্তানকে দিতে হয় মা? তোমার সঙ্গে যেমন নারীর সম্পর্ক। শ্রী মহারাজ লক্ষণ সেন, আজ আমি মাতৃ প্রতিমা নিয়ে যাচ্ছি, আবার আসবো, আর সেদিন এই প্রাসাদে করবো প্রতিমার প্রতিষ্ঠা। অপমান, অপমানের নিদারুণ অপমান। মনে রেখো, বাংলার সিংহাসন একদিকে, তার অবাধ্য সন্তান আমার একদিকে। ছলে বলে কৌশলে যেভাবে পারো অজয়কে বন্দী করা যায়। মনে রেখো, এই রাজা লক্ষণ সেনের আদেশ। কবি, এই যে কবি, তুমি গীত গোবিন্দম রচনা সমাপ্ত করছো না কেন? আমি তো বলেছি তুমি শ্লোক রচনা করো, সব কাজ ফেলে রেখে আমি তা লিপিবদ্ধ করবো। তুমি? না না না, তা হয় না, তা হয় না। কেন হয় না কবি? তুমি যে আমার কাব্য রচনা। বলো কি? কিছু না পদ্মাবতী, পদ্মাবতী, তুমি তুমি আমাকে একটু একা থাকতে দাও পদ্মা। তুমি তোমার পদ্মাবতীর কাছ থেকে দূরে সরে থাকতে চাইছো? হ্যাঁ পদ্মা, কাব্যহারা কবি আমি। আমার পৃথিবীতে আজ ফুল আছে গন্ধ নেই, বীণা আছে ঝংকার নেই, দেহ আছে প্রাণ নেই। কবি, তোমার চোখে আজকে কি সন্দেহ রেখা দেখলাম। তুমি তোমার পদ্মাবতীর কাছ থেকে দূরে সরে থাকতে চাইছো? তবে কি তুমি ভাবছো তোমার এই দুর্ভাগ্যের জন্য আমি দায়ী? সরে যাও। মুখটা কত চেনা চেনা লাগছে। আমি ভগবান কবিরাজ। কবিরাজ, তুমি পারবে আমার স্বামীকে নিরাময় করে দিতে? দুর্বৃত্তদের হাতে পড়ে তিনি তার হাত হারিয়েছেন, সেই থেকে তিনি পঙ্গু। পারবে তুমি তার হাত ফিরিয়ে দিতে? ওরে বাবা, আমি তো কোন ছাড়, আমার বাবাও পারবে না। তবে আমার মায়ের কাছে গল্প শুনেছি, মা গিয়ে অমাবস্যায় গঙ্গা স্নান করলে মনের বাসনা পূর্ণ হয়। সেই দিনতে তুমি যদি তোমার স্বামীকে গঙ্গা স্নান করিয়ে আনতে পারো, তাহলে তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। অসুস্থ শরীরে কবি এত পথ যাবেন কেমন করে? এই যে ভাই কবিরাজ, কি কোথায় গেল সে? আবার যেন বাঁশির সুরে সে আমাকে ডাকছে। তবে কি এই কবিরাজি আমার কৃষ্ণ? হ্যাঁ পদ্মাবতী, সোহান, আমি সে। তুমি যাও, কদম্ব খন্ডির ঘাটে গঙ্গার আবাহন করো। তোমার আবাহনে মকর বাহিনী গঙ্গা ওই কদম্ব খন্ডির ঘাটে আবির্ভূত হবেন। বুঝেছি কৃষ্ণ, এই জন্যই লোকে তোমাকে বলে করুণা সিন্ধু। যাবো ঠাকুর, যাবো। কবিকে সঙ্গে নিয়ে আমি আজ কদম্ব খন্ডের ঘাটে যাবো। ব্যথা নৈবেদ্য সাজিয়ে অস্ত্র রূপাচারে আমি মা গঙ্গাকে ডেকে বলবো, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবনতারিণী তরল তরঙ্গে সাধনা সফল তব। ওঠো ওঠো, ওই শোনো লক্ষ্য কণ্ঠে গাই তব জয়গান।
করিব বলা সৈন্য লক্ষণ লক্ষণ প্রস্তুত প্রভু কথা সেনাপতি এনেছি মহারাজ বলি এনেছি এই সেই পদ্মাবতী সবই আমার মা মহামার ইচ্ছা সর্বসুরক্ষণযুক্ত বলি একই লক্ষণ তুমি আমার কানুর মতো দাঁড়িয়ে গেল এসো এসো মহারাজ বলি না মনে আমি বদর হাতে অনিন্দ অভাব মমতা মাখানো আখি সস্তিল বল্লভ শত চন্দ্রিমা ছলে যার তনু হবে তাই দেব বলি পারিব না আমি ঠিক তোমায় প্রিয় কাপুর তাও খড়গদা মনে আমি দেব বলি এসো গুরুদেব মা মহামায়া জগৎকারিণী শক্তি দেবা শক্তি দে মহাশত্রু করে দিবি দল একই শ্যামাবর্তী কোথামো এসে দেখি বংশীধারী নিজ ঘনচ্ছা গুরুদেব বুঝেছি আমি সবাই পদ্মাবতীর মায়া এই দণ্ডত্তা ওই আবিষ্ঠা মারিলে মায়াগার করিব ছেদ কে কে মা তুমি যুবকাষ্ট পারে একই বৈফল্য একই শান্তি পদ্মাবতী মায়ের আসনে দুটি দুটি না তবু শ্যামা দুটি দুটি না তবু শ্যামা কভু বারে অসিধার কভু বাঁশি হাতে কর কভু মুন্ড মালা পর কভু বন ফুল দাও দুটি দুটি না তবু শ্যামা দুটি দুটি না তবু শ্যামা দেখি কোথায় গেল পদ্মাবতী লক্ষণ আজ আমি বুঝেছি পদ্মাবতী আমার জীবন্ত শ্যামা জয়দেব পদ্মাবতী বাংলার দেব দেবী তাদের বদনকুঠির আজ তীর্থক্ষেত্র চল জয় চলুন গুরুদেব সকলে মিলে সেই মহাতীর্থ দর্শনে যাত্রা করি ওগো সাথী চির সাথী যাব সেই পথে ভালোবেসে যেথা মম জীবনের সব পথ গিয়ে প্রভুর শ্রীধামে মিশে। পদ্মা স্নান বস্ত্র দাও আমি স্নান সেরে আসি কবি তোমার শ্লোক সম্পূর্ণ হয়েছে কই দেখি পুঁথি দেখি শরবরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং তারপর তারপর কি কবি সে কথা মুখে উচ্চারণ করা মহাপাপ যা ভাবি তা লিখতে কিছুতেই সাহস হয় না না পুঁথি ধরো গোবিন্দের করুণা হলে নিশ্চয়ই শ্লোক সম্পূর্ণ হয়ে যাবে নিশ্চয়ই হবে কবি নিশ্চয়ই হবে কবি তো কখন এমন হয় না শ্লোকের পর শ্লোক যিনি অক্লেশে রচনা করেছে সামান্য একটি শ্লোক রচনা করতে তার এত বিলম্ব যা ভেবেছে তাই কবির চিন্তায় কবি পত্নী অস্থির আমি যে জয়দেবের পৌরুষে দম্ভচূর্ণ করতে পরীক্ষার আয়োজন করেছি তা এরা বুঝতে পারেনি এবার জয়দেবের মূর্তি ধরে এই শ্লোক আমি সম্পূর্ণ করে দেব পদ্মাবতী পদ্মাবতী পদ্মা কে দেখি স্নান না করেই তুমি ফিরে এলে হ্যাঁ জানো পথে যেতে যেতে শ্লোকের শেষ অংশটুকু আমার মনে পড়ে গেল তাই ভাবলাম ওটা সমাপ্ত করেই আমি স্নানে যাব দাও পুঁথি দাও আমি এক্ষুনি ওটা রচনা করে ফেলি এই না কবি এবার যাও আমার আহারের আয়োজন করো সে কি স্নানান্বিত না করেই তুমি আহার করবে ও তার মানে তুমি আমাকে খেতে দিতে চাও না উমা এ কথা কি আমি বলতে পারি রাগ করো না গো আমি এক্ষুনি তোমার আহার্য নিয়ে আসবো আচ্ছা ভক্ত কবি জয়দেব পৌরুষের অহংকার তুমি ভুলতে পারোনি তাই নারীর পায়ে পুরুষকে অবনত করতে তোমার এত সংকোচ তোমার ভ্রান্তি আমি স্বহস্তে দূর করে দিলাম
আহার্য নিয়ে এসেছি কবি। আমার শ্লোক রচনা সম্পূর্ণ হয়ে গেছে। ও কি পুঁথি বন্ধ করছো কেন? এত কষ্ট করে শ্লোক রচনা করলে আর আমাকে পাঠ করে শোনাবে না? ও তুমি শুনবে? আচ্ছা শোনো। সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। কি করেছো কবি? এ তুমি কি করেছো? কৃষ্ণকে দিয়ে তুমি রাধার পদধারণ করিয়েছো। বাহারে পুরুষ তো সর্বদাই প্রকৃতির বশীভূত পদ্মাবতী। দেখো আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে, অনেকক্ষণ আমি তোমার কাছে খেতে চেয়েছি, তুমি এখনো আমাকে খেতে দাওনি। এরপরে কিন্তু আমি ভীষণ রেগে যাব। আজ তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দেবে। আমার হাতে তুমি খাবে? তোমার আর কি হয়েছে? এই ইচ্ছেটা কবি কোনো দিন হয়নি। বাহারে প্রকৃতির এত বড় বন্দনা করে আজ আমি তোমার সেবা গ্রহণ করব না? নাও তুমি আজ আমার মুখে অন্ন তুলে দেবে আর আমি তোমার মুখে অন্ন তুলে দেবো। সার্থক হলো জন্ম আমার তোমাকে জীবনে পেয়ে, আজ কৃষ্ণ প্রেমিক কবির প্রিয়ার, কৃষ্ণ প্রেমিক কবির প্রিয়ার শুভ দিন সবচেয়ে। ওগো সাথী চির সাথী, ওগো সাথী চির সাথী। নিশ্চয়ই কোনো অতিথি এসেছে জানো। আমি আসবার সময় দ্বারে অর্গল দিয়ে এসেছি। আর তুমি যাও না লক্ষ্মীটা একবার দেখে এসো। তুমি আটমন করে বিশ্রাম করো, আমি এক্ষুনি ফিরে আসছি। ফিরে এসে আর আমার দেখা পাবে না পদ্মাবতী। তোমার আশা আজ আমি পূর্ণ করে গেলাম। সারা বিশ্ব যার সেবা করার জন্য ব্যাকুল হয়ে থাকে, সে আজ স্বেচ্ছাই তোমার সেবা গ্রহণ করে গেল। এ জয় তোমার নারীত্বের, এ জয় তোমার ভক্তির, এ জয় তোমার আজন্মের সাধনার। কি মায়া, এ কি ইন্দ্রজাল! অতিথিকে অবিকল কবির মতো দেখতে। কবি 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 তুমি কোথায় গেলে? পদ্মাবতী পদ্মাবতী কি হলো পদ্মা? তুমি আমাকে দেখে আমার ঊর্ধ্বশ্বাসে ছুটে এলে কেন? আপনি কে? সত্যি করে বলুন, আপনি কে? কেন আমি তোমার কবি। এইমাত্র তোমার সম্মুখ দিয়ে আমি স্নান করতে গেলাম, তোমার মনে পড়ছে না? এই তো দেখো না, তুমি আমাকে স্নান বস্ত্র দিলে। তুমি? হ্যাঁ। তবে সে কে? কার কথা বলছি পদ্মা? তোমার মতো একই রকম দেখতে, তোমার মতো একই ভাবে আমাকে পদ্মাবতী বলে ডাকলো, আমার হাতে আহার্য গ্রহণ করলো, গীত গোবিন্দমের অসমাপ্ত শ্লোক সমাপ্ত করলো। হ্যাঁ, গীত গোবিন্দমের অসমাপ্ত শ্লোক সম্পূর্ণ হয়ে গেছে। এই দেখো কবি, এই দেখো। দেখি আমার মনের ভাষা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। কি আনন্দ, কি আনন্দ! জানো জানো পদ্মা, জানো আমাদের এই পর্ণ কুটিরে আমাদের প্রাণ গোবিন্দ কৃষ্ণ এসেছিল। একই কথা করেছে স্বামী। মহেশ্বর যার ধানে আপনি পাগল, চতুরান চতুর্মুখে গায় যার জনগণ, সেই কৃষ্ণ। হ্যাঁ পদ্মা। কি দুর্ভাগ্যে আমি কাছেতেও চিনি না এই কৃষ্ণ সমধনে। পদ্মা, এই হস্তে সিংহকে দিয়েছি আহার, এই কণ্ঠে কৃষ্ণচন্দ্রের শোনায়েছি গান, তবু চিনি নাই, তবু চিনি নাই মোর প্রাণের ঠাকুর কৃষ্ণ সমধনে। পদ্মা ধন্য তুমি পদ্মা, বারে বারে চিনি তোমায়, বারে বারে ভুলি। তাই তো প্রভু মোরে স্বহস্তে করে গেছে চৈতন্য প্রদান। পদ্মাবতী পদ্মাবতী দেহি পদপল্লব মুদারম। শুধু কবি নয় পদ্মাবতী, আমাকেও তোমার অভয় চরণে আশ্রয় দাও। গুরুদেব। হ্যাঁ পদ্মাবতী, এই রাজ্যে শাক্ত আর বৈষ্ণবের কোন ভেদাভেদ নেই। এই রাজ্যের ৭ কোটি মানব এক মনে এক প্রাণে একজনেরই উপাসনা করবে, সে তুমি দেবী পদ্মাবতী। মহারাজ, এবার তুমি আমায় কথা দাও, আমার রাজ্যে তুমি অচল অটল হয়ে থাকবে। আমি কৃষ্ণদাসী, কৃষ্ণ থাকলে আমিও থাকবো। হিংসা দেশকুলের শান্তি আর ভালোবাসার মহামন্ত্রে দীক্ষিত হয়ে তোমরা সবাই এগিয়ে চলো। সারা বিশ্বকে একটি গৃহ, বিশ্বের সমস্ত মানুষ ও পরস্পরের আত্মীয়। আমি তো সবসময় সেই প্রার্থনাই করি। কি
প্রার্থনা মা। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই। তুমি জীবন, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। এখানেই শেষ হলো আমাদের আজকের গীতি নাটক কৃষ্ণ দাসের পদ্মা। তোমরা দাঁড়িয়ে যাও সবাই। সবাই ভালো অভিনয় করার চেষ্টা করেছে, তবে তাদের মধ্য থেকে একজনকে আমাদেরকে সেরা অভিনেতা বা অভিনেত্রী বেছে নিতে হবে। আমি প্রধান শিক্ষক মহাশয়কে ডাকবো। আজকের যে গীতি নাটক অনুষ্ঠিত হলো, সেরা অভিনয় যার হয়েছে বলে আমাদের মনে হয়েছে তাকে আমরা পুরস্কৃত করবো বিদ্যালয়ের পক্ষ থেকে 100টি টাকা দিয়ে। আমার যেটা মনে হয়েছে, কারণ এই ডাইরেকশনটা আমার স্ত্রী সুনিতা বাংলা দিয়েছে এবং আমিও দিয়েছি, দুজনে মিলি। তো বসে বা কাছ থেকে দেখে যেটা মনে হয়েছে সব থেকে ভালো অভিনয় করেছে, সবাই ভালো করেছে, চেষ্টা করেছে, কেউ খাটো করেনি। তার মধ্যে সেরা সেরা বেছে নিতে হয় আমাদের। আপনারাও নিশ্চয়ই যেটা ভাবছেন, আমি সেটা ভাবছি। কে? পদ্মাবতী। থ্যাংক ইউ। জোরে হাত তালি সবাই মিলে। পদ্মাবতী। শ্রীষা মন্ডল বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। স্যার, এই পুরস্কারটি আমাদের একজন ডোনার তুলসী মণ্ডল মহাশয়া, আমাদের স্কুলের পাশে বাড়ি। উনি আমাদেরকে যখন ডোনেট করেন তখন উনি বলে দিয়েছিলেন যে নাটক যে হয়, যেটা মূল নাটক হয়, তার বেস্ট অভিনেতা বা অভিনেত্রী যেই থাকুক না কেন তাকে একটু পুরস্কৃত করতে হবে। তো সেই মোতাবেক আমরা আজকে দেখেছি যে পদ্মাবতী আজকে এই নাটকটির বেস্ট অভিনেত্রী। আমরা সবাই মতামত নিলাম। এখানে যেনারা অতিথি রয়েছেন ওনারাও বলেছেন পদ্মাবতীকে, তাই আমরা পদ্মাবতীকে 100টি টাকা দিয়ে আমরা সংবর্ধিত করছি। খুব সুন্দর। শ্রীষা আমাদের এবারে বিদায়ী ছাত্রী, ভালো অভিনয় করেছে, নাটকের প্রতি টান, এবং এই এলাকার অনেক ছোট ছোট ছেলে মেয়ে তারা নাটকের প্রতি টান ক্রমশ বাড়ছে, এটা দেখে ভীষণ ভালো লাগছে। 2014 সাল থেকে আমরা এই ধরনের নাটক করছি, আর মাঝে একটা বছর কোভিডের জন্য বন্ধ ছিল, কিন্তু তারপর থেকে যে চলটা শুরু হয়েছে এতে দেখেছি অনেক নতুন নতুন ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে যারা হয়তো পড়াশোনাতে অনেক সময় অনেকে ভালো না, কিন্তু দেখা যাচ্ছে মঞ্চে ভালো পারফর্ম করছে, আবৃত্তি করছে, ভালো অভিনয় করছে। আসলে সবাইকে দিয়ে সবটা হয় না, কিন্তু সবাইকে দিয়ে কিন্তু অনেক কিছু হতে পারে। তো এই মঞ্চ মানেই কিন্তু সেটাই। তো আমরা চেষ্টা করলাম প্রতিটি ছাত্রছাত্রী প্রত্যেকের অংশগ্রহণ এই মঞ্চে আমরা চেষ্টা করেছি। আশা করি কারো মনে কোনো ক্ষোভ থাকার কথা নয়, তারপরেও যদি থাকে সেটা আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন প্রধান শিক্ষক মহাশয়। আমাদের অনুষ্ঠান শেষ। আজকে এখন ধন্যবাদ জ্ঞাপনের পালা। আজকের এই অনুষ্ঠানের শেষে আমি ধন্যবাদ জানাবো প্রথমেই আমাদের দর্শক বৃন্দদের, যেনারা রয়েছেন। আপনাদের বহু প্রতীক্ষিত একটা নাটক, সেটা হলো আপনারা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের ভিসি কমিটি, মাতা শিক্ষক কমিটি এবং শুভানুধ্যায়ী ব্যক্তিগণকে, আমাদের ডোনারগণকেও ধন্যবাদ জানাই। অতিথিবর্গ যেনারা ছিলেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই। আজকের এই মঞ্চ দিয়েছেন রানা মঞ্চ স্টোর্স, জানি না তার নামটা, যাই হোক রানা, আমাদের চন্দ্র রানা, উনি দিয়েছেন। আর আজকের এই যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, SM অডিও, ওনাকেও আমরা ধন্যবাদ জানাই। লাইট দিয়েছেন গোবিন্দচরণ ভূঁইয়া, ওনাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আশুতোষ মানা মহাশয়কে, উনিও আমাদের রূপসজ্জায় ছিলেন। আর নৃত্যের যিনি প্রশিক্ষিকা ছিলেন ওনাকেও আমরা ধন্যবাদ জানাই। আমাদের সহকারী শিক্ষক, সমস্ত যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা এবং গ্রামবাসী বৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।
ওই অটোমেটিক সেভ হয়ে যাবে।